আমাদের বাংলাদেশের একটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড, সেটা 2019 সালের এপ্রিল মাসে সংগঠিত হয়। সেটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সাইক্লোন সেন্টারের ৩য় তলায় তৎকালীন সময়ে আলিম পরীক্ষার্থী, যিনি ইতিপূর্বে 2টি পরীক্ষা দিয়েছিলেন, ঘটনার দিন তার আরবি প্রথম পত্রের পরীক্ষা ছিল। এই হতভাগ্য ছাত্রীর নাম হচ্ছে নুসরাত জাহান রাফি, যারা আপনারা সবাই নুসরাত বলে জানে এবং বাংলাদেশের মানুষের কাছে নুসরাত হত্যাকাণ্ড বলে পরিচিত। সেই মামলায় আপনারা জানেন নিম্ন আদালত 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই 16 জন মৃত্যুদণ্ডের রায়ের পরে আপনারা এও জানেন যে আমাদের ফৌজদারি ব্যবস্থায় নিম্ন আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট বিভাগ সেই দণ্ডটা মঞ্জুর না করেন রেফারেন্স আকারে, ততক্ষণ পর্যন্ত দণ্ড কার্যকর হয় না। সেই হিসেবে এই রেফারেন্সের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত 16 জন অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিজ নিজ দায়িত্বে আপিল দায়ের করেন। সবগুলো শুনানি চলছিল। আমাদের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি AK-M রাশিদুজ্জামান রাজা দ্বৈত বেঞ্চে। আপনারা জানেন অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার ক্ষেত্রে রেফারেন্স এবং আপিল শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি হচ্ছে সেই বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠনের পরে রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকটি মামলার জন্য আমাদের সুনির্দিষ্ট প্রসিকিউশন টিম থাকবে, যারা এই মামলার শুনানি করবে। গুরুত্ব বিবেচনায় এই সমস্ত কোনো মামলার ক্ষেত্রেই আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না এবং ইতিমধ্যেই সেই কোর্টে প্রায় 20টির মতো মামলা নিষ্পন্ন হয়েছে। আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হলো। আমাদের পূর্ব এই মামলার শুনানির ক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির আমার ডান পাশে আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইমাম হোসেন তারেক আমার পাশে আছেন, আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোতালেব সহ যারা দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন পর্যন্ত এই মামলার বিচার এবং আপিল নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। আমি নিজেও রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছি, আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে রায়ের জন্য নির্ধারণ করেছিলেন। আজকে আপনারা সবাই উপস্থিত ছিলেন। সুদীর্ঘ সময় দিয়ে আদালত তার পর্যবেক্ষণে প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন এবং সবশেষ আদালতের মূল যে রায় সেটি আমি আপনাদেরকে বলছি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালায় দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। তারা হলেন কামরুন নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফিজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম 2, কারণ শামীম একজন, যার নাম হচ্ছে শাহাদাত হোসেন শামীম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ হচ্ছে শামীম 2, তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, আপনারা আবার কনফিউজ করে ফেলেন না।
ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর, এই 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন রায়ের শেষাংশে আদালত এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এখানে আপনাদের বেশ কয়েকটি বিষয় হয়তো আপনাদের প্রশ্ন আসবে, কিন্তু আমার কতগুলো বিষয় আপনাদেরকে জানানো দরকার। সেগুলো আমার মনে হয় যে আদালত সম্পর্কিত রিপোর্টিং এর ক্ষেত্রে আপনাদের সতর্কতার জন্য প্রয়োজন হতে পারে। আপনারা দেখেছেন রায়ের পরও আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমি যে আদালতের রায়টি শুনেছি সেটা সঠিক আছে কিনা তা যাচাই করেছি এবং আদালত সেটা বলেছেন যে হ্যাঁ এটাই আমরা রায় প্রদান করেছি।